এর মধ্যে টোপ আছে, মহাশোলের অব্যর্থ টোপ। রমানাথ অবাক হয়ে গেলেন তার কথা শুনে। তিনি বললেন, কিসের টোপ? পরে জানতে পারবেন। ছিপটা তুলে বঁড়শিটা এদিকে ফেলুন। টোপ গাঁথার পর জলে সে টোপ ফেলুন, দেরি করবেন না। কেউ এলে আমাকে দেখে ফেলতে পারে। তাছাড়া রাজাবাবু টোপ আনতে লোক পাঠিয়েছেন, তারা এসে গেলে রাজাবাবু ঠিক সেই টোপ দিয়ে মাছ গাঁথবেন। বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মহাশোলের টোপ। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে মহাশোলের টোপ। রেলওয়ে স্টেশন থেকে রিক্সা ভ্যানটা রমানাথকে নিয়ে এসে নামিয়ে দিল পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেইখানটায়। তার আর এগোবার পথ ছিল না। সামনের মেঠু রাস্তায় হাঁটু সমান কাদা, আর সেই রাস্তার দুপাশে যত দূর চোখ যায় বর্ষার জলডোবা ধান ক্ষেত। বেলা দুপুর হলেও কালো মেঘে আকাশ ছেয়ে আছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। স্টেশন থেকে এদিকে আসার পথে টোকা মাথায় দেওয়া চাষাভূষো শ্রেণীর লোক ছাড়া তেমন বেশি মানুষজন চোখে পড়েনি রমানাথের। রিক্সা ভ্যান থেকে নেমে রমানাথ প্রথমে তার চটি জুতো কাঁধের ব্যাগের মধ্যে পুরে ধুতিটা একটু গুটিয়ে নিলেন। তারপর এক হাতে ছাতা, অন্য হাতে তার হুইল সমেত ছিপটা নিয়ে নেমে পড়লেন কর্দমাক্ত পথে। দুপাশের ধান ক্ষেত থেকে অবিশ্রান্ত ব্যাঙের ডাক ভেসে আসছে। সেই শব্দ শুনতে শুনতে এগোলেন তিনি। কিছুটা এগোবার পরেই দেখতে পেলেন কয়েকজনকে। কাদামাখা গা, কাদামাখা পা, সদ্য ক্ষেতের কাজ করে রাস্তায় উঠে এসে দাঁড়িয়েছে তারা। কালীদহটা কোথায় তা ভালো করে জেনে নেওয়ার জন্যে রমানাথ তাদের সামনে এগিয়ে গেলেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলোর মধ্যে একজন তাকে প্রশ্ন করল, বাবু কোত্থেকে আসছেন? রমানাথ জবাব দিলেন, কলকাতা। কলকাতা? কলকাতা থেকে এত দূরে মাছ ধরতে আইছেন? বিস্ময়ের ভাব ফুটে উঠল লোকটার চোখে। তা কলকাতা থেকে এই জায়গাটা বেশ দূর বটে। প্রথমে ট্রেন, তারপর বাস। কলকাতা থেকে বর্ধমানের এই গ্রামে আসতে রমানাথের প্রায় 7 ঘন্টার মতো সময় লেগে গেল। কিন্তু কি করবেন রমানাথ, নেশা বড় পালায়, মাছ ধরার নেশা। এই নেশার তাগিদেই সব কাজ ফেলে তিনি কলকাতা থেকে ছুটে যান নানা জায়গাতে। কখনো রানাঘাটের পাল চৌধুরীদের পুকুরে, কখনো কাঁচরাপাড়ার রেলের জলাশয়, আবার কখনো বারাসাতের নীলকুঠির বিলে। মাছ ধরার নেশাটা বড় প্রবল রমানাথের। তিনি লোকটার কথা শুনে হেসে বললেন, হ্যাঁ, কলকাতা কলকাতা। তা কালীদহটা কোন দিকে? লোকটা একটা গ্রামের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এই যে এই এই খাল ধরে চলে যান, মাটির শেষ মাথায় ওই যে দূরে একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে, ওইটাই কালীপুর জমিদার বাড়ি। ওর পিছনেই কালীদহ। ওই দিক যাওয়ার একটা পাকা রাস্তা আছে ঠিকই, কিন্তু সে পথ ঘুরতে গেলে অনেক ঘুরতে হবে। পাশ থেকে একজন প্রশ্ন করল, আপনি কি কালীদহর মহাশোল ধরতে এসেছেন? তার মানে ওই মহাশোলের খবরটা এখানকার অনেকেরই জানা। রমানাথ বললেন, হ্যাঁ, ওই মহাশোল ধরতেই এসেছি। তা খুব বড় মাছ বুঝি ওটা? হ্যাঁ, খুব বড় মাছ। যখন সে ঘাই দেয়, খেলা করে, তখন তোলপাড় হয়ে ওঠে জল। ওদিকে অনেকে ডুবে মরেছে বলে লোকজন খুব একটা যায় না ওইদিকে। তবে আমি একবার একটা লাশ তুলতে গেছিলাম ওখানে। কিন্তু ওই মহাশোলকে তো আপনি ধরতে পারবেন না বাবু।
এগোতে গিয়েও কথাটা শুনে থমকে দাঁড়ালেন রমানাথ। তারপর প্রশ্ন করলেন, কেন? ধরতে পারবো না কেন? লোকটা জবাব দেওয়ার আগে কেমন যেন একটু ইতস্তত করল, যেন রমানাথ মাছটা ধরতে পারবে না এই কথাটা বলে সে ঠিক করেনি, এই কথাটা বুঝতে পেরেছে সে। রমানাথ আবার জানতে চাইল, কেন পারবো না কেন? ও মাছ শুধু রাজাবাবুই ধরতে পারেন, আর কেউ পারি না। 12 বছর পর পরই মাছ একবার ধরা হয়, তার পর দিনই আবার নতুন মাছ ছাড়া হয়, সেইটাই আবার 12 বছর পর ধরা হয়। এমনই হয়ে আসছে রাজাবাবুর ঠাকুরদার আমল থেকে। ও মাছের টোপ রাজাবাবু ছাড়া আর কেউ জানি না। কথাগুলো বলে লোকগুলো আর দাঁড়ালো না, তারা আবার ক্ষেতের জল কাঁধে নেমে গেল। আর রমানাথও এগোলেন তাদের দেখানো আলপথ বেয়ে। লোকগুলোর মুখে মাছ ধরতে না পারার কথাগুলো শুনে প্রথমে কয়েক মুহূর্তের জন্য মনটা একটু খারাপ হয়ে গেল রমানাথের, কিন্তু পরক্ষণে তিনি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন, এমন ঘটনা তো গ্রামগঞ্জে কতই থাকে। ঘটনাচক্রে হয়তো রাজাবাবুর এই মাছটা বেশ কয়েকবার ধরেছেন, তার অর্থ এই নয় যে আর কেউ কোনোদিন ধরতে পারবে না। সেই রসিক বিলের 20 ওজনের রুই মাছটার কথাই ধরা যাক না কেন, লোকে তো বলতো সে আসলে মাছ নয়, মৎস্যকন্যা, তাকে কোনোদিন ধরা যাবে না। কিন্তু তাকেই তো রসগোল্লার রসে চোবানো পাউরুটির মণ্ডর সঙ্গে বাঁকুড়া থেকে আনা বিশেষ ধরনের লাল পিঁপড়ের ডিম দিয়ে ছিপে গেঁথেছিলেন রমানাথ। অথবা গোচারণের পুকুরের সেই বিশাল কাতলাটা, লোকে বলতো তার ঠোঁট নাকি এত পিছল যে বাঁকানো বড়শিও পিছলে যায়। শেষ পর্যন্ত বিশেষভাবে তৈরি খুবই শক্ত অথচ পুঁটি মাছ ধরার মতো ছোট্ট বঁড়শি দিয়েই তাকে পাড়ে তুলেছিলেন রমানাথ। পরে দেখা গিয়েছিল যে প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে তার মুখের হাঁটা এত ছোট ছিল যে বড় বঁড়শি গিলতে পারত না সে। এসব কথা ভাবতে ভাবতেই মনে বল ফিরে পেলেন রমানাথ। তিনি পাকা মাছ শিকারী। মাছটা ঠিক কেমন সে কথাই ভাবতে লাগলেন তিনি, আর তার সঙ্গে ভাবতে লাগলেন খবরের কাগজের বিজ্ঞাপনটার কথা। এই বিজ্ঞাপনটা না দেখলে এতদূর ছুটে আসতেন না তিনি। খবরের কাগজে ছোট ছোট অনেক বিজ্ঞাপন ছাপা হয়, যেগুলো সাধারণত চোখেরই যায় সাধারণ মানুষ, কিন্তু সেসব বিজ্ঞাপনের খোঁজ রাখে সন্ধানীরা। সাধারণত বিলে বা পুকুরে মাছ ধরার জন্য টিকিট লাগে। পুকুরের মাছ বুঝে 100 থেকে 500 টাকারও টিকিট করা হয়। ধরা মাছের আকৃতি আর ওজন বুঝে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পুরস্কার মূল্য দেওয়া হয় মাছ শিকারীদের। তার সঙ্গে মাছ ধরা তো থাকবেই। এমন টুকটাক মাছ ধরার বিজ্ঞাপন মাঝে মাঝে থাকে কাগজে, কিন্তু এই বিজ্ঞাপনটা আকৃতিতে তেমনই ছোট হলেও টিকিটের মূল্য আর পুরস্কারের মূল্য বিচারে এত বড় বিজ্ঞাপন এর আগে রমানাথ দেখেননি। টিকিটের মূল্য 10,000 টাকা আর পুরস্কার মূল্য 1 লাখ টাকা। ভাবা যায় হয়তো উটকো লোকদের এই প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখতেই টিকিটের দাম এত বেশি ধার্য করা হয়েছে, আর সেজন্যই পুরস্কার মূল্যটাও বেড়েছে। মাছটাকে ধরতে পারলেই কেল্লা ফতে। এর আগে বেশ কিছু জায়গাতে বড় বড় শোল মাছ ধরেছেন রমানাথ। ওই মাছ কী টোপ গেলে না গেলে তা বিলক্ষণ জানেন মাছ শিকারী রমানাথ। সেই মতো তিনি টোপগুলো সঙ্গেও এনেছেন। তার ব্যাগের মধ্যে কাচের জারে রাখা আছে সেগুলো। রমানাথ আলপথ ভেঙে একসময় পৌঁছে গেলেন বাড়িটার সামনে। অন্য দিক থেকে একটা পাকা রাস্তা ঘুরপথে এসে থেমেছে বাড়িটার সামনে। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা, তবে তার চেহারা দেখে মনে হয় বাড়িটার বয়স 200-300 বছর হবে। তার একটা অংশ ভেঙে পড়েছে, বাকি অংশ এখনো দাঁড়িয়ে থাকলেও
দেওয়াল থামের গা থেকে পলিশ তারা খসে পড়ছে। তবে দোতলা বাড়িটার কলিবর দেখলে এখনও বোঝা যায় যে বাড়িটা যারা বানিয়েছিলেন তারা যথেষ্ট বিত্তশালী ছিলেন। হয়তোবা এই তলাটের জমিদার বা ভূস্বামী গোছের কেউ হবেন, যে কারণে তাদের বর্তমান উত্তরসূরিদের এখনও রাজাবাবু বলেন স্থানীয়রা। বাড়িটার পিছনে গাছগাছালির আড়ালে একটা জলাশয়ও যেন চোখে পড়ল রমানাথের। বাড়িটার সামনে ফাঁকা জমিতে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ির মাথায় হুইল ছিপ ইত্যাদি বাঁধা। কয়েকজন লোক ইতস্ততভাবে বাড়িটার বাইরে ঘোরাফেরা করছেন, এদিক ওদিক তাকাচ্ছে। তাদের ভাবভঙ্গি পোশাক দেখে ঠিক স্থানীয় লোক বলে মনে হয় না। রমানাথ বুঝতে পারলেন এরাও তার মতো মাছ ধরতে এসেছেন। কোথায় টিকিট দেওয়া হচ্ছে সেই কথাটা তাদেরই একজনকে জিজ্ঞেস করতে আঙুল তুলে তিনি বাড়িটার একটা অংশ দেখিয়ে দিলেন। রমানাথ সেদিকে এগোলেন। ঘরটা সম্ভবত কাছারি ঘর ছিল। কর্মচারীদের বসার জন্য উঁচু গদি আটা জায়গা। সেখানে বসে আছেন দুজন লোক। কয়েকজন মাছ শিকারীদের থেকে টাকা বুঝে নিয়ে টিকিট করাচ্ছে তারা। ছাতা বন্ধ করে ছিপটাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লেন রমানাথ। একটা জিনিস তিনি বুঝতে পারলেন যে বাইরে যারা রয়েছে বা টিকিটের লাইনে যারা রয়েছেন তারা কেউ গ্রামের লোক নয়, সবাই বাইরের লোক। গ্রামের লোক টিকিট কেনার জন্য এত টাকা পাবে কোথায়? আর তার উপর যখন তাদের বিশ্বাস যে রাজাবাবু ছাড়া কেউ ওই মহাশোল ধরতে পারবেন না, তখন কারো কাছে টাকা যদিও বা থেকেও থাকে তার নষ্ট করে লাভ কি? সামনের দু তিনজনের টিকিট কাটা শেষ হলে রমানাথ লোক দুটোর সামনে এসে পকেট থেকে টাকা বার করলেন। যে টাকা নিচ্ছিল সে বলল, শর্তগুলো জানেন তো? একদিনে এক বেলার জন্যই এ টিকিট। আগামীকাল বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তার মধ্যেই যদি মাছটা ধরা হয়ে যায় তো তবে আর বসারই দরকার হবে না। জলের ধারে বসার মাচার জন্য লটারি হবে একটু পরে। 20 জনের নাম নেওয়া হবে ঠিক হয়েছিল আগে আসার ভিত্তিতে। আপনি 20 নম্বর লোক। লটারিতে বসার যে জায়গা পাবেন সেখানেই বসতে হবে কিন্তু। রমানাথ শুনে টাকাটা তার দিকে বাড়ি দিয়ে বললেন, ঠিক আছে, টিকিটটা দিন। টাকাটা নিয়ে টিকিট আর রসিদ কাটতে কাটতে লোকটা বলল, দূর দূর থেকে আপনারা এসেছেন, কাছাকাছি কোনো হোটেল নেই, তাই এ বাড়িতেই আপনাদের থাকার ব্যবস্থা করেছেন রাজাবাবু। টিকিট পিছু একটা ঘর বরাদ্দ। একজন সঙ্গী নিয়ে আপনি সেখানে থাকতে পারেন। টিকিটের নম্বরই ওই ঘরের নম্বর। দরজার বাইরে কাগজ ছাঁটা আছে। এই কথা বলার পর লোকটা একটু হেসে বলল, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কাল রাজাবাবু ঠাকুরদা কালীকৃষ্ণের জন্মদিন, যিনি এই জমিদারির পত্তন করেছিলেন। রাজাবাবু কাল আপনাদের সঙ্গে মাছ ধরতে বসবেন। তিনি ঠিক করেছেন যে তিনি ছাড়া আপনাদের মধ্যে কেউ যদি মাছটা ধরতে পারেন তবে তাকে পুরস্কার তো দেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে টিকিটের টাকাও ফেরত দেওয়া হবে। কাজেই মাছটা আপনি ধরতে না পারলেও টিকিটের টাকা ফেরত পাবেন। তার কথা শুনে রমানাথ মনে মনে একবার ভাবলেন, তবে কি রাজাবাবু এবারও নিশ্চিত যে মাছটা তিনি এবারও নিজেই ধরবেন? ঠিক এই মুহূর্তে একটা কণ্ঠস্বর শোনা গেল, বিপিন, কতজন হলো? ওপর থেকে, সম্ভবত দোতলা থেকে একটা সিঁড়ি নেমে এসছে ঘরে। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গাতে এসে দাঁড়িয়েছিলেন একজন গৌরবর্ণ দীর্ঘকায় প্রৌঢ় ব্যক্তি। তার পরনে ধুতি আর পিরান, পায়ে সুর তোলা সাদা চটি। বৃষগন্ধ লোকটার গলা থেকে ঝুলছে মোটা সোনার হার। হাতের ঘড়িটাও সম্ভবত সোনারই মনে হয়। তাকে দেখি যে লোক দুজন টাকা নিচ্ছিল তারা উঠে দাঁড়িয়ে বলল,
এই 20 জন হলো রাজাবাবু। এই তাহলে রাজাবাবু? রমানাথ সহ ঘরের আরও অন্যরা তার দিকে তাকালো। রাজাবাবু জবাব শুনে বললেন, আর একজনকেও টিকিট দেবে না। আর মাথায় রেখো, কোনো উটকো লোক যেন বাড়িতে না ঢোকে। আর ডাক্তার এলে তাকে সঙ্গে সঙ্গে ওপরে পাঠিয়ে দাও। আচ্ছা হুজুর। আর বিপিন আপনার হুইল আর ছিপ সব ঠিক করে রেখেছে। রাজাবাবু একটা শব্দ করলেন। তারপর ঘরে উপস্থিত অন্য লোকগুলোর দিকে যেন একটু তাচ্ছিল্য ভরে তাকিয়ে আবার ওপর দিকে মিলিয়ে গেলেন। রমানাথ তাকে দেখে বুঝতে পারলেন যে কালের নিয়মে হয়তো এখন রাজাবাবুদের জমিদারি গেছে ঠিকই, কিন্তু এখনো তাদের ধমনীতে অভিজাত্যের নীল রক্ত আছে। রমানাথদের মতো সাধারণ মানুষদের এখনোই রাজাবাবুরা খুব একটা যে ধার্তব্যের মধ্যে রাখেন না, তা তার চালচলনেই বোঝা গেল। রাজাবাবু অদৃশ্য হয়ে যাওয়ার পর থাকার ঘর কোন দিকে জেনে নিয়ে দেওয়াল থেকে ছিপটা তুলে নিয়ে ঘরের উদ্দেশ্যে এগোতে যাচ্ছিলেন রমানাথ। কিন্তু ঠিক সেই সময় একজন লোক ঘরে ঢুকল। তার এক হাতে একটা ছিপ থাকলেও তার চেহারা দেখে বেশ অবাক হলেন রমানাথ। লোকটার চোখে কালো চশমা, গেরুয়া বসন, জটাজুটধারী মুখমণ্ডল, আর এক হাতে ঝোলানো আছে কমণ্ডলু গোছের একটা পাত্র। তার মুখটা মাটি লেপা, সম্ভবত গঙ্গা জল আছে ওই পাত্রে। দেখি বোঝা যায় লোকটা সাধু সন্ন্যাসী গোত্রের। বেশ বয়সও হয়েছে তার, বেশ কিছু দাড়িতে পাক ধরেছে। যারা টিকিট নিচ্ছিল তাদের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারা তার দিকে তাকাতেই সন্ন্যাসী তার কাঁধের ঝোলা থেকে কাগজ মোড়ানো একটা পুরনো নোটের বান্ডিল বার করে বললেন, টিকিট দাও, টিকিট কিনব। রাজাবাবুদের লোক দুজন বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। তারপর একজন বলল, টিকিট শেষ, আর দেওয়া হবে না। আর তারপরেই লোক দুজনের মধ্যে বয়স্ক কর্মচারীটি বললেন, এবার মনে পড়েছে আপনাকে। গতবারও মাছ ধরার সময় আপনি এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছ? 12 বছর আগে সেই যে সেবার মাছ ধরার পরের দিনই একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল। তখন আপনি আরেকটু জোয়ান ছিলেন বলে প্রথমে চিনতে পারিনি। সন্ন্যাসী বলে উঠলেন, দেখো না ভাই, একটু চেষ্টা করে, কত দূর থেকে ছুটে এলাম। 12 বছর ধরে ভিক্ষা করে টিকিটের টাকাটা জমালাম, শেষে ফিরে যাব? রাজাবাবুর লোকটা এবার একটু কঠোরভাবে বললেন, না, আর কিছু করার নেই। সন্ন্যাসীর মুখে বিমর্ষ ভাব ফুটে উঠল। তিনি বললেন, তবে আর কিছু করার নেই, কিন্তু আজকের রাত্রে কি এখানে কাটানো যাবে? বাইরে দুর্যোগ নামতে চলেছে, এখন আমি কোথায় যাই? সন্ন্যাসীর দুরবস্থা দেখে সম্ভবত মায়া হলো রাজাবাবুর লোকটার। সে বলল, টিকিট ছাড়া বাইরের লোকজনদের থাকার হুকুম নেই। এক এক ঘরে 2 জন লোক। কাউকে বলে দেখুন যারা টিকিট কেটেছে, যদি কারোর ঘরে থাকতে পারেন। রাজাবাবুকে বলবো যে আপনি তার সঙ্গী। কথাটা শুনে ফ্যাল ফ্যাল করে সন্ন্যাসী তাকালেন ঘরের অন্যদের দিকে। রমাপদ ছাড়া অন্যরা নিশ্চুপ, কারণ অন্য সকলেই এত দূর এসছে বলে একজন করে সঙ্গী নিয়ে এসছে। রমাপদর কিন্তু বেশ মায়া হলো লোকটার কথা শুনে। সাধু সন্ন্যাসীর ওপর তেমন আর বিশ্বাস না থাকলেও লোকটা যে তার ভিক্ষার টাকা জমিয়ে মাছ ধরার নেশে এত দূর ছুটে এসছে, এই ব্যাপারটা আকৃষ্ট করল তাকে। রমাপদ নিজেও অনেক কষ্ট করে জোগাড় করেছেন টাকাটা। এই নেশার টানটা তিনি বোঝেন। একটু ভেবে নিয়ে শেষে তিনি বলেই ফেললেন যে একটা দিনের ব্যাপার তো, সন্ন্যাসী তার সঙ্গে রাত কাটাতেই পারে। কথাটা শুনেই যেন উৎফুল্ল হয়ে উঠল কালো চশমা পড়া সন্ন্যাসীর মুখটা। তিনি বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে আমি বিরক্ত করব না। এই বলে সন্ন্যাসী ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালেন।
20 জন লোক হয়ে গেছে। অতএব এবার লটারি করতে হবে বসার জায়গার জন্য। রাজাবাবুর একজন কর্মচারী গিয়ে বাইরে থেকে টিকিটধারীদের ডেকে আনলেন লটারির জন্য। লটারি হলো। রমানাথের ভাগ্যে যে নম্বরটা উঠল তাতে মনটা একটু খুঁতখুঁত করে উঠল তার। রমানাথের নম্বর 13, আনলাকি 13। রমানাথ মাছ ধরার সময় অন্য কোনো সংস্কার না মানলেও এই সংস্কারটা মানেন, কারণ যতবার তিনি এই 13 নম্বর টিকিট পেয়েছেন ততবার তিনি তেমন সুবিধা করতে পারেননি। কিন্তু কি আর করা যাবে, কিছুক্ষণের মধ্যেই সেই ঘর ছাড়লেন রমানাথ, আর তার পিছু পিছু সেই সন্ন্যাসীও। মাথা গোজার আস্তানায় যাওয়ার আগে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ঘরে যাওয়ার আগে একবার জলাশয়টা দেখে আসি। সেটা না দেখলে আমার মনটা কেমন করছে। আপনার মাছ ধরার নেশা দেখে তো আশ্চর্য লাগছে। আচ্ছা, আপনার নাম কি? কোথা থেকেই বা আসছেন? হ্যাঁ চলুন, আগে এসেছি বলে এই জায়গা আমি চিনি। দহটা বাড়ির পিছনেই। পূর্বাশ্রমে আমার একটা নাম ছিল বটে, কিন্তু লোকে আমাকে এখন অঘোর বাবা বলে। হরিদ্বারের কাছাকাছি এক জায়গাতে গঙ্গার পাড়ে আমার ডেরা। অত দূর থেকে মাছ ধরার নেশা এখানে এসেছেন, তাও আবার কাগজে বিজ্ঞাপন দেখে? হ্যাঁ, অত দূর থেকে, তবে বিজ্ঞাপন দেখে নয়। 12 বছর পর পর নির্দিষ্ট দিনে মাছ ধরার এই আয়োজন হয়। তারিখটা মনে ছিল, তাই এসছিলাম। তাড়াতাড়ি পা চালান, আকাশের যা অবস্থা তাতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সত্যিই কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। অঘোর সন্ন্যাসীকে অনুসরণ করলেন রমানাথ। বাড়িটার পিছন দিকে একটু এগিয়ে তিনি পৌঁছে গেলেন কালীদহে। কালীদহ বেশ বড় দিঘি, অন্তত বিঘা 7 বড় তো হবেই। তার পাড়ে বড় বড় প্রাচীন গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। কালীদহ সত্যিই যেন কালীদহ। জলের রং এমনিতেই কালো, তার উপর আবার মেঘের ছায়া পড়ে তাকে আরও ঘোর কৃষ্ণবর্ণ করে তুলেছে। কালীদহের পাড় ঘেঁষে মোথা ঘাস আর ঘাসের জঙ্গল। শ্যাওলাপূর্ণ জলরাশিতে ইতিমধ্যে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এই পরিবেশে মাছেরা জলতলের ওপরে উঠে খেলা করে ঘাই দেয়, কিন্তু জলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেও বৃষ্টির ফোঁটা ছাড়া অন্য কোনো তরঙ্গ রমানাথের চোখে ধরা দিল না। অর্থাৎ দহর জলে অন্য কোনো মাছ নেই, আর সেই মহাশোল হয়তো লুকিয়ে আছে এই শ্যাওলা ঢাকা কালো দিঘির গভীরে কোথাও। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রমানাথ আবার ফিরে চললেন জমিদারি বাড়ির দিকে। বাড়িটাতে তারা ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় একটা গাড়ি এসে সেখানে থামল। গাড়ি থেকে ছাতা মাথায় নামলো একজন ভদ্রলোক। তার গলায় স্টেথোস্কোপ, হাতে ধরা আছে একটা বাক্স মতো জিনিস। ভদ্রলোক গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর দ্রুত ঢুকে গেলেন। তাকে দেখে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ভদ্রলোক মনে হয় ডাক্তার। রাজাবাবু তার কর্মচারীদের বলেছিলেন যে ডাক্তার আসবে। আগের বার এসে আমি লোকটাকে দেখেছি। ওরা রাজাবাবুর পরিবারের বংশানুক্রমিক চিকিৎসক, অর্থাৎ ডাক্তারের বাপ ঠাকুরদাও রাজাবাবুর বাপ ঠাকুরদার চিকিৎসা করেছেন। বাড়ির ভেতর ঢুকে সন্ন্যাসীকে নিয়ে তার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পড়লেন। ঘরে ঢুকেই সন্ন্যাসী মাটিতে একটা আসন বিছিয়ে সান্ধ্য উপাসনায় বসার প্রস্তুতি শুরু করলেন। রমানাথের হঠাৎ খেয়াল হলো তার টোপের কথা। সেগুলো মরে যায়নি তো? সঙ্গে সঙ্গে তিনি ব্যাগ থেকে বার করলেন টোপের পাত্রটা। বেশ বড় জলপূর্ণ একটা কাচের বয়াম, তার মাথায় টিনের ঢাকনাতে ছোট ছোট ছিদ্র করা। সেই জলের মধ্যে খেলে বেড়াচ্ছে আঙুলের মতো দৈর্ঘ্যের বেশ কয়েকটা সরপুঁটি। বসিরহাটের এক মিষ্টি জলের ভেড়ি থেকে
তিনি সংগ্রহ করেছেন এগুলো। শোল মাছের অব্যর্থ টোপ। রমানাথবাবু সেগুলো টেবিলের ওপর নামিয়ে রাখতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সন্ন্যাসীর নজর পড়ল তার ওপর। সন্ন্যাসী বললেন, ও টোপে কাজ হবে না আপনার। রমানাথবাবু অবাক হয়ে বললেন, কাজ হবে না কেন? এই টোপ দিয়ে তো আমি অনেক বড় বড় শোল ধরেছি। সন্ন্যাসী এবার যেন বেশ দৃঢ়ভাবেই বললেন, আমি জানি হবে না, ও টোপ মহাশোল কাল কিলবে না। এই কথা বলে ধ্যানস্থ হয়ে গেলেন তিনি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকারও নেমে গেছে। রমানাথ যতক্ষণ জেগে রইলেন ততক্ষণ ধ্যানস্থভাবেই দেখলেন সন্ন্যাসীকে। বহু দূর থেকে এখানে ছুটে এসেছেন রমানাথ। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, কাজেই তাড়াতাড়ি খাওয়া সেরে বাইরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন তিনি। একসময় জমিদার বাড়ির সব আলো নিভে গেল, নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সন্ন্যাসীর ধ্যান ভাঙল। বাতি নিভিয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে গেলেন। শেষ রাতে আধো ঘুমের রামাপদ যেন একবার দেখলেন। বাইরে থেকে সন্ন্যাসী ঘরে ঢুকলেন, তারপর আবার অন্ধকার থাকতেই বেরিয়ে গেলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে রমানাথ দেখলেন সন্ন্যাসী বা তার জিনিসপত্র কিছুই নেই ঘরে। মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন রমানাথ। লোকটা যাওয়ার আগে একবার বলে গেল না? সাধু সন্ন্যাসীদের মতিগতি বোঝা ভার। শেষ রাতে বৃষ্টি থেমেছিল ঠিকই, কিন্তু এদিনও সকাল থেকেই আকাশের মুখ ভার। বর্ষাকাল যেমন হয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সারা সকাল নিজের ঘরেই রমানাথ কাটিয়ে দিলেন। সকাল থেকেই বেশ উত্তেজনা অনুভব করছেন তিনি। বারবার তাই তিনি ছিপ পরীক্ষা করলেন, হুইল ঘুরে দেখে নিলেন সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। বঁড়শি টিপে টিপে পরীক্ষা করলেন সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এইসব করে শেষ পর্যন্ত মহাশল ধরার জন্য বেরিয়ে পড়লেন তিনি। অন্য প্রতিযোগীরাও তখন তাদের ছিপ টোপ ইত্যাদি নিয়ে এগোচ্ছেন সেদিকে। তাদের পায়ে পায়ে রমানাথও কালীদহের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। জলাশয়ের চারপাশে ছোট ছোট বাঁশের মাচা বানানো হয়েছে বসার জন্য। একজন লোক টিকিট মিলিয়ে দেখিয়ে দিচ্ছেন কার বসার জায়গা কোনটা। রমানাথকেও তার মাচাটা দেখিয়ে দিলেন একজন। জায়গাটা বেশ পছন্দ হলো রমানাথের। তার পিছনেই একটা গাছ, তার ডালপালা মাথার ওপর দিয়ে চাঁদোয়ার মতো জলের উপর আকাশটা আড়াল করে রেখেছে। 12টা বাজতে খুব বেশি দেরি নেই। রমানাথ গিয়ে বসলেন সেই মাচায়। আশেপাশের মাচাতেও অন্য লোকজন বসে মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে রাখছে মাচাতে। রমানাথ যেখানে বসেছেন তার কয়েকটা মাচার তফাতে একটা মাচার মাথায় বেশ বড় একটা রঙিন ছাতা টাঙানো। রমানাথ বুঝলেন যে ওটাই রাজাবাবুর মাচা। সব লোকজন মাচায় বসার পর যখন 12টা প্রায় বাজতে চলেছে তখন এসে উপস্থিত হলেন রাজাবাবু। দুজন লোক তার সঙ্গে, একজন তার মাথায় ছাতা ধরে আর অন্যজনের হাতে রাজাবাবুর ছিপ আর একটা বাক্স। সেই বাক্সটা দেখে চিনতে পারলেন রমানাথ। এই বাক্সটাই গতকাল ধরা ছিল ডাক্তারের হাতে। এই ধরনের বাক্স আগে দেখেছেন রমানাথ। এই বাক্সগুলোর মধ্যে সাধারণত বরফ দিয়ে লেমনেড, আইসক্রিম ইত্যাদি রাখা হয়। কারো প্রতি কোনো দৃষ্টিপাত না করে রাজাবাবু রমানাথের সামনে দিয়ে গিয়ে তার মাচায় উঠে বসলেন। সঙ্গী দুজন তার মাঝায় ছিপ আর বাক্স নামিয়ে দিয়ে চলে গেল। 12টা বাজল। রমানাথ প্রস্তুত হলেন। ঠিক 12টায় ঢং করে ঘণ্টার শব্দ করল একজন। চারপাশ থেকে ছপাত ছপাত করে জলে ছিপ ফেলার শব্দ শুরু হলো।
রমানাথ শিশি থেকে তার টোপ বার করলেন। জ্যান্ত সরপুটির লেজের দিকে নিপুণ হাতে এমনভাবে বড়শি গাঁথলেন যে জলে বড়শি গাঁথা অবস্থায় মাছটা মরবে না, খেলে বেড়াবে। সেটাই আকৃষ্ট করবে মহাশোলকে। তারপর সে টোপ গিলবে। বড়শিটা গেঁথেই জলের দিকে টোপ ছুঁড়লেন তিনি। ছপাত করে শব্দ হলো। জলে পড়ে মাছটা একবার লাফালো, তারপর জলের তলায় হারিয়ে গেল। ফাতনাটা একটু নড়ে চড়ে স্থির হয়ে গেল। ছিপটা শক্ত হাতে ধরে বসলেন তিনি। এরপর রমানাথ তাকালেন রাজাবাবুর দিকে। তিনি সেই লেমনিরের বাক্সটা খুলে কি যেন একটা বার করলেন। তার মানে সেটা তার টোপের বাক্স। কি টোপ সেটা অত দূর থেকে বুঝতে পারছেন না রমানাথ। তিনি তার টোপটা বার করে প্রথমে যেন সেটা বড়শিতে গাঁথতে গেলেন, কিন্তু পরক্ষণেই তিনি সেই টোপটা নেড়ে চেড়ে দেখে অনেকটা ক্রুদ্ধভাবেই যেন জলে ফেলে দিলেন। তারপর হাত নেড়ে সম্ভবত তার লোকজনকে ডাকলেন। মিনিট খানেকের মধ্যেই একজন উপস্থিত হলো তার কাছে। রাজাবাবু তাকে কি যেন বললেন। লোকটা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে ছুটল রাজবাড়ি থেকে। রমানাথের মনে হলো যে রাজাবাবু হয়তো কোনো সরঞ্জাম ফেলে এসেছেন, আর সেটাই আনতে চলল লোকটা। ছিপ না ফেলে রাজাবাবু তাকিয়ে রইলেন জলের দিকে। রমানাথ মন দিলেন নিজের ফাতনার দিকে। সময় এগিয়ে চলল। নিস্তব্ধতহ ছিপ ফেলে নিশ্চুপভাবে বসে আছে সবাই, একমাত্র রাজাবাবু ছাড়া। মাথার উপর মেঘ ঘনাতে শুরু করেছে। টিপটিপ বৃষ্টি শুরু হলো এক সময়। রমানাথ ছাতা খুললেন। বৃষ্টির ফোঁটা পড়ছে দহর কালো জলে। ঠিক এই সময় হঠাৎ সেই মহাশোল যেন মনের আনন্দে নেচে উঠে ঘাই দিল জলে। এত বড় ঘাই যে জলাশয়ের কেন্দ্র থেকে সেই জলতরঙ্গ এসে লাগলো পাড়গুলোতে। তা দেখে রমানাথ বুঝতে পারলেন মাছটা সত্যি মহাশোল, মহামৎস্য। দৈর্ঘ্য অন্তত 4 হাত হবে, আর ওজনও সেই অনুপাতে। বার কয়েক ঘা দিয়ে সবাইকে তার উপস্থিতি জানিয়ে আবার জলের নিচে হারিয়ে গেল মৎস্যরাজ। সময় এগিয়ে চলল। আরও 1 ঘন্টা 2 ঘন্টা। আর হদিশ মিলল না সেই মৎস্য অবতারের। বৃষ্টি ক্রমশ আরও বাড়ছে, আরও কালো হয়ে আসছে আকাশ, যেন এখনই সন্ধ্যা নামতে চলেছে। কিন্তু কারুর ফাতনাই একবারের জন্যও কেঁপে ওঠেনি। যারা মাছ ধরে তাদের মাছের প্রত্যাশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা নতুন কিছু নয়, কিন্তু এক্ষেত্রে সময় সীমিত। তার উপর আবার একটা নির্দিষ্ট মাছ ধরার প্রত্যাশায় দুর্যোগ মাথায় নিয়ে বসে আছে সকলে। তাই সবাই একটু উসখুস করতে লাগলো। জলে ছিপ না ফেললেও রাজাবাবুর উত্তেজনাই সব থেকে বেশি মনে হলো রমানাথের। তিনি অস্থিরভাবে বারবার পিছনে তাকাচ্ছেন। অবশ্য তার কারণ রমানাথের বোধগম্য হলো না। একসময় রমানাথেরও মনে হতে লাগলো যে ওই মহাশয় কি সত্যিই কারোর টোপ গিলবে না। মাঝে মাঝে এমন হয়, বড় মাছ একবার ঘাই দিয়ে নিচে নেমে স্থির হয়ে যায়, তখন আর সে টোপ গিলে না। সময় আরও এগিয়ে চলল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কালো হয়ে উঠল দহর জল। রমানাথ কেমন যেন হতাশ হয়ে পড়তে লাগলেন। আর তো ঘণ্টাখানেক সময় হাতে। এইসব ভাবতে ভাবতে একটা বড় মেঘ ঢেকে দিল আকাশটাকে। সত্যি এবার রাতের অন্ধকার নেমে এলো। 25-30 হাত দূরেরও কিছু দেখা যায় না। হাল ছেড়ে দিয়ে ছিপ তুলে ফেললেন রমানাথের পাশের মাচার ভদ্রলোক। রমানাথ কি করবেন ভাবছেন, ঠিক এমন সময় পিছন থেকে একটা চাপা কণ্ঠস্বর, ও টোপে হবে না।
টোপ দিচ্ছি, বঁড়শিতে নতুন টোপ গাঁথুন। রমানাথ চমকে উঠে পিছন ফিরে দেখলেন আধো অন্ধকারে দাঁড়িয়ে আছেন সাধু। তার হাতে ধরা সেই কমণ্ডল ধরনের পাত্রটা দেখিয়ে তিনি বললেন, এর মধ্যে টোপ আছে, মহাশূলের অব্যর্থ টোপ। রমানাথ অবাক হয়ে গেলেন তার কথা শুনে। তিনি বললেন, কিসের টোপ? পরে জানতে পারবেন। ছিপটা তুলে বঁড়শিটা এদিকে ফেলুন, টোপ গাঁথার পর জলে সে টোপ ফেলুন, দেরি করবেন না, কেউ এলে আমাকে দেখে ফেলতে পারে। তাছাড়া রাজাবাবু টোপ আনতে লোক পাঠিয়েছেন, তারা এসে গেলে রাজাবাবু ঠিক সেই টোপ দিয়ে মাছ গাঁথবেন। রমানাথ তার কথা শুনে কি করবেন তা বুঝতে না পেরে ইতস্তত করতে লাগলেন। সন্ন্যাসী এবার বললেন, বিশ্বাস করুন আমাকে, এই টোপ মহাশূল গিলবেই। জলের নিচে এই টোপের আশায় ঘুরে বেড়াচ্ছে সে, তীর বরাবর জলের নিচে পাক খাচ্ছে তার এই মহার্ঘ খাদ্যের আশায়। সময় নষ্ট করবেন না, ছিপ ওঠান, ছিপ ওঠান। সন্ন্যাসীর কথার মধ্যে এমন একটা কিছু ছিল যা ধীরে ধীরে প্রভাবিত করে ফেলল রমানাথকে। একসময় তিনি ছিপ তুলে সুতো সমেত বঁড়শিটা ছুঁড়ে দিলেন পিছন দিকে। ছিপটা অবশ্য তার হাতেই ধরা রইল। তুমুল বৃষ্টি হচ্ছে, অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। সন্ন্যাসী তার কোমণ্ডলী থেকে কি যেন একটা জিনিস বার করে দ্রুত গাঁথলেন বঁড়শিতে। তারপর বললেন, টোপটা এবার হাতে না ধরে ছিপ ঘুরিয়ে জলে ফেলুন। সন্ন্যাসীর নির্দেশ মতো সেই কাজটাই করলেন রমানাথ। টুপ করে শব্দ করে ফাতনা সমেত বঁড়শি সমেত জলে ডুবে গেল টোপটা। সন্ন্যাসী বললেন, এখান থেকে 5 মাইল দূরে মহাকালীর একটা পুরনো মন্দির আছে, লোককে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে জায়গাটা। আমার টাকার দরকার নেই, তবে সম্ভব হলে আজ রাতে মাছটা সেখানে নিয়ে যাবেন, আমি সেখানে রাত্রিবাস করব। এই বলে রমানাথকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে আলো ফুটতে শুরু করলো। বৃষ্টিটাও একটু কমে এলো। ফাতনার দিকে তাকিয়ে সন্ন্যাসীর কথা ভাবতে লাগলেন রমানাথ। অদ্ভুত ব্যাপার, কি টোপ দিয়ে গেলেন তিনি? ফাতনার দিকে তাকিয়েছিলেন রমানাথ। হঠাৎ তার মনে হলো ফাতনাটা যেন একবার নড়ে উঠল। দৃষ্টি বিভ্রম নয় তো? আবার কাঁপল ফাতনাটা, কেঁপে উঠল রমানাথের বুকও। একবার, দুবার, তিনবার, তারপরই ফাতনা ডুবে গেল জলে। ব্যাপারটা সত্যি কিনা বুঝতে রমানাথের যে কয়েক মুহূর্ত সময় লাগলো, তার মধ্যেই সুতোয় টান পড়ল। ছিপ সামলে হুইল থেকে সুতো ছাড়তে শুরু করলেন তিনি। টোপ গিলেছে মহাশূল, গলায় বঁড়শি আটকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড তোলপাড় শুরু হলো জলে। জলের উপর লাফিয়ে উঠল বঁড়শি বেঁধা মাছটা। এতক্ষণে সবাই বুঝতে পারল ব্যাপারটা কি ঘটেছে। ছিপ সামলাতে সামলাতে রমানাথের চোখ পড়ল রাজাবাবুর দিকে। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে তিনি তাকিয়ে আছেন রমানাথের দিকে। আর এরপরই রমানাথ দেখল তিনি তার হাতের দামি ইংল্যান্ড ছিপটা প্রচণ্ড ক্রোধে হতাশায় হাঁটুর ওপর ভেঙে জলে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ছুটতে শুরু করলেন রাজবাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই রমানাথ দক্ষ হাতে মাছটাকে খেলিয়ে পাড়ে তুলে ফেললেন। মাছের মুখ থেকে সুতোটা কেটে দিলেন তিনি। প্রায় 5 হাত লম্বা মাছটার পেট না চিরলে বঁড়শি বেরোবে না। চারপাশটা বেশ অন্ধকার। পাড়াগ্রামের রাত 8টা মানে বেশ অনেক রাত। তবে বৃষ্টিটা থেমেছে আর একটা গাড়ি ভাড়া করে এনেছেন তিনি। গাড়ি ছাড়া এতগুলো টাকা নিয়ে
কলকাতার দিকে এত রাতে রওনা হতে ভরসা পাননি তিনি। তার উপর আবার তাকে সন্ন্যাসীর জন্য এই জায়গায় আসতে হতো। এদিকে আস্তে আস্তে সারা পথ একটাই কথা রমানাথ ভাবছেন, কি এমন অব্যর্থ টোপ দিলেন সন্ন্যাসী যে মাছটা ধরা পড়ল? মন্ত্রপুত কিছু? কিন্তু এ ব্যাপার আবার ঠিক বিশ্বাস করেন না রমানাথ। তবে তা কিসের টোপ? সন্ন্যাসীকে মাছটা দেখাবার আগে মাছের পেটটা চিরতেও পারছেন না তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রমানাথের কৌতূহলটা বেড়েই চলেছে। গাড়িটা মন্দিরের সামনে থামল। পৌর মন্দির। কোথাও কোনো আলো নেই বা লোকজনও নেই, আশেপাশে বসতিও নেই কোনো। বড় রাস্তার পাশে শুধু ধান ক্ষেত। ব্যাঙের ডাক ভেসে আসছে সেখান থেকে। গাড়ি থামার শব্দেই বুঝি কিছুক্ষণের মধ্যে অন্ধকার মন্দির থেকে একটা মোমবাতি হাতে বেরিয়ে এলেন একজন, সেই অঘোর সন্ন্যাসী। তাকে দেখে গাড়ি থেকে মাছটা নিয়ে নামলেন রমানাথ। এত বড় মাছ যে তার মাথা আর লেজের দিকে দড়ি বাঁধা থাকলেও তা মাটি ছুঁয়ে যাচ্ছে, আর তেমনই ভারী। সন্ন্যাসী তাকে দেখে ইশারায় মন্দিরের ভেতরে ঢুকতে বললেন। চাতালে উঠে মাছ সমেত মন্দিরে প্রবেশ করলেন রমানাথ। সন্ন্যাসীকে অনুসরণ করে মন্দিরের একটা ঘরের মধ্যে ঢুকে একটা বেদির মতো জায়গাতে মাছটা নামাতে বললেন তিনি। সেই বেদির একপাশে সন্ন্যাসীর সেই কমণ্ডলু আর ঝোলাও রাখা আছে। সন্ন্যাসীর ইশারায় মাছটা সেখানেই রাখলেন রমানাথ। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, রাজাবাবুর খবর কি? শুনলাম তার হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতাল নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। তার কর্মচারীদের একজন বলল হার্ট অ্যাটাকের ফলে প্যারালাইজড হয়েছেন তিনি, আর কোনোদিনও মাছ ধরতে বসতে পারবেন না তিনি। তার জবাব শুনে সন্ন্যাসী মাছটার দিকে তাকিয়ে বললেন, 3 লক্ষ টাকার ক্ষতির ধাক্কা সামলাতে পারেননি রাজাবাবু। এমনিতেই বেহিসেবি জীবনযাত্রায় বর্তমানে ধারে জর্জরিত তিনি। ভেবেছিলেন মাছটা ধরে টিকিটের টাকায় ধার মেটাবেন, তবে পাপ কাউকে ছাড়ে না। 3 পুরুষ ধরে এই ডাক্তারদের সাহায্যে কত মানুষকে যে মাছ ধরার বাজিতে ঠকিয়েছেন তার হিসাব নেই। ওই ডাক্তাররাই তো টোপ আর মাছের খাওয়া সরবরাহ করতো রাজাবাবুদের। ঈশ্বর একদিন তাদেরও নিশ্চয়ই শাস্তি দেবেন। আমার বাবার জমি জায়গায় এই মাছ ধরার বাজিতে ছিনিয়ে নিয়েছিলেন রাজাবাবুর বাবা। আমার বাবা সব হারিয়ে আত্মহত্যা করলেন। মা না খেতে পেয়ে মারা গেলেন, আর আমি শেষ পর্যন্ত অনাথ হয়ে সন্ন্যাসী হলাম। তবে আমার একটা অনুরোধ আছে। টাকা পয়সা আমার চাই না, তবে মাছটা আপনি আমাকে দিয়ে দিন। তার কথা শুনে বেশ আশ্চর্য হয়ে গেলেন রমানাথ। তিনি কি জবাব দেবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। সন্ন্যাসী মাছটার দিকে তাকিয়ে বললেন, বাবা মারা যাওয়ার আগে তার মুখে শুনেছিলাম ঘটনাটা। আমার খালি মনে হতো মহাশুলের টোপটা কি এমন জিনিস যে একমাত্র রাজাবাবুরাই মাছ ধরতে পারেন। কেমন যেন জেদ চেপে গেছিল আমার মনে। যে মাছ আমার বাবার মৃত্যুর কারণ তাকে আমাকে ধরতেই হবে। গতবার তাই এলাম এখানে, ভিক্ষার টাকা জমিয়ে টিকিট কাটলেও মাছটা রাজাবাবুই ধরলেন। তবে সেবার এসে মাছ ধরতে না পারলেও রাজাবাবুর টোপ সম্বন্ধে যেন একটা আবছা ধারণা হয়েছিল আমার। সন্ন্যাসীর জীবন ঘুরতে ঘুরতে হরিদ্বারের কাছে একটা অঘোর সন্ন্যাসীদের ডেরায় উপস্থিত হলাম। তাদের ভাবনায় দীক্ষিত হলাম। সাধনার উপচার সংগ্রহের জন্য আমরা বসে থাকতাম গঙ্গার ধারে। মাথার মধ্যে কিন্তু ঘুরঘুর করত রাজাবাবুদের টোপের ব্যাপারটা। তখনই একদিন আমার চোখ খুলে গেল। বুঝতে পারলাম মহাশোলের টোপের ব্যাপারটা কি। তাই 12 বছর পর আবার ভিক্ষার টাকা জমিয়ে টোপ নিয়ে চলে এলাম। আর গতকাল রাত্রে ডাক্তারের দেওয়া টোপটা ফেলে দিয়ে
রাজাবাবুর টোপের বাক্সে রেখে এলাম। একই রকম দেখতে একটা জিনিস। রমানাথ আরও বিস্মিতভাবে বললেন, ব্যাপারটা শুনলাম, টাকার অর্ধেক অংশ আমি দিতে চাই আপনাকে। মাছটাও দিতে তেমন আপত্তি নেই, তবে রাজাবাবুরা কী টোপ দিয়ে মাছ ধরতেন? আর আপনার দেওয়া সেই অব্যর্থ টোপটাই বা কী ছিল? আমি সেটাই তো আপনাকে জানতে দিতে চাই না, পাছে আপনি সেটা আবার ব্যবহার করতে শুরু করেন। বড় মাছের, বিশেষত মাংসাশী মাছের এর চেয়ে প্রিয় খাদ্য নেই। ঠিক আছে, মাছটা আপনি নিয়ে যান, টোপটা আমি নিয়ে যাই, সেটা আপনার দেখার দরকার নেই। এই বলে সন্ন্যাসী তার ঝোলার ভেতর থেকে একটা ছোট্ট ছুরি বার করে এগিয়ে গেলেন মাছটার দিকে। দেহ দিয়ে রমানাথের দৃষ্টিকে আড়াল করে মাছের পেট চিরে বঁড়শি থেকে টোপটা খুলে নিজের মুঠোর মধ্যে নিয়ে রমানাথের দিকে ফিরে বললেন, এবার মাছটা আপনি নিয়ে যেতে পারেন। ইচ্ছে থাকলে আপনার এখানে না এসে মাছটাকে বাড়ি নিয়ে গিয়ে পেট ছিঁড়ে টোপটা দেখতেই পারতাম আমি, কিন্তু তা আমি করিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, এ টোপ কোনোদিনও ব্যবহার করব না আমি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সন্ন্যাসী তার কালো চশমার আড়াল থেকে কিছুক্ষণ চেয়ে থাকলেন রমানাথের দিকে, তারপর বললেন, ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করলাম। সন্ন্যাসী এবার ধীরে ধীরে মেলে ধরলেন তার হাতটা। একটা গোল বলের মতো ছোট জিনিস। ভালো করে সেটার দিকে তাকিয়ে চমকে উঠলেন রমানাথ। সন্ন্যাসীর হাতে জেগে আছে একটা চোখ, অক্ষিগোলক। রমানাথ কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে থাকার পর প্রশ্ন করলেন, কিসের চোখ এটা? সন্ন্যাসী শান্ত স্বরে জবাব দিলেন, মানুষের। আঁতকে উঠলেন রমানাথ। সন্ন্যাসীর ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠল। তিনি এরপর বললেন, তবে এটা আমার চোখ। বাঁ চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। ডাক্তারকে বললাম চোখটা খুলে পাথরের চোখ বসাতে। তারপর আমার এই চোখটা কমণ্ডলিতে আরোকে ভিজিয়ে টোপ হিসেবে ব্যবহার করার জন্য ছুটে এলাম এখানে। রাজাবাবুর ডাক্তারও তাকে এমনই একটা সত্যি চোখ মর্গ থেকে সংগ্রহ করে এনে দিয়েছিল গতকাল। সেটা ফেলে দিয়ে আমি তার জায়গায় রেখে এলাম আমার পাথরের চোখটা। জানেন তো, অঘোর সন্ন্যাসীরা নদী থেকে জলে ভাসা লাশ সংগ্রহ করে। গতবার মাছ ধরার পরের দিন একটা বাচ্চা ছেলে দহের জলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ যখন তোলা হলো তখন দেখেছিলাম তার চোখ দুটো নেই। আর গঙ্গার গভীর তীরে যে মৃতদেহ ভেসে আসে, খেয়াল করবেন তাদের চোখ থাকে না। মাছের সবচেয়ে প্রিয় খাদ্য মানুষের চোখ, মহাশোলের টোপ। কথা বলতে বলতে চোখের চশমা খুলে ফেললেন সন্ন্যাসী। রমানাথ দেখতে পেলেন তার বাঁ চোখের কোটরে জমাট বাঁধা অন্ধকার। সন্ন্যাসী তার চোখটা হাতের কমণ্ডলের মধ্যে যত্ন করে রেখে বললেন, হ্যাঁ, এটাকে গঙ্গায় ভাসিয়ে দেবো, হয়তো বা কোনো মহাশূলের কাজে লাগবে। সন্ন্যাসীর পিছন পিছনে রমানাথও মাছটা নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। রমানাথ চড়ে বসলেন গাড়িতে, আর সন্ন্যাসী ভেজা বাতাসে রাতের অন্ধকারে হারিয়ে গেলেন তার হাতের কমণ্ডলিতে মহাশূলের টোপ নিয়ে। শুনলেন আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মহাশূলের টোপ। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। রমানাথের চরিত্রে
সুমন। রাজামশাইয়ের চরিত্রে মোহন। চাষিদের চরিত্রে সুমন ও মোহন। সন্ন্যাসীর চরিত্রে নীল। টিকিট সংগ্রাহকের চরিত্রে অনির্বাণ। বিপিনের চরিত্রে নীল। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।